ধর্মের নামে যেন কোনো হিংসা না হয়, ভগবান আছে সব ধর্মে, এই সত্য দেখো তোমরা সবাই। কবি নজরুল ইসলাম তিনি আনন্দময়ী বইয়ে এই দুটি লাইন লিখেছিলেন। তিনি বলতে চেয়েছিলেন যে ধর্মের ভিত্তিতে যেন কোনো হিংসা না হয়, প্রত্যেকটি ধর্মের মধ্যেই কিন্তু ভগবান রয়েছে। কিন্তু আজকে পশ্চিমবঙ্গের রাজনীতি যেভাবে ধর্মের নোংরামি দিয়ে আবর্তিত হচ্ছে, বিশেষ করে এবারের যে সরস্বতী পুজোকে কেন্দ্র করে যে বেনজির ঘটনার সাক্ষী আমরা থাকলাম, এবং ওই বেনজির ঘটনার পরেও আমাদের রাজ্য প্রশাসনের নীরবতা কিংবা লোক দেখানো কিছু পদক্ষেপ, এগুলো যেন পরিষ্কারভাবে আমাদের সকলকে বুঝিয়ে দিয়েছে যে ভোটের রাজনীতির জন্য যা ইচ্ছা তাই করতে পারে আমাদের রাজনৈতিক দলগুলি। এবং গতকাল বিধানসভায় এই ইস্যু নিয়ে একেবারেই উত্তাল হয়ে গেল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির বেশ কিছু বিধায়করা তারা স্পিকারের কাছে এই নিয়ে যখন একটি আলোচনা চেয়েছিলেন, সেই আলোচনা একেবারেই মুলতবি প্রস্তাবের তারা গ্রহণ করেননি। প্রস্তাবটি পড়া হয়েছে কিন্তু আলোচনা করতে দেওয়া হয়নি। তারপরে তীব্র বিশৃঙ্খলা, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ তিনি ওয়েলে নেবে কাগজ ছুঁড়েছেন, নাকি কাগজ ছিঁড়ে দিয়েছেন, এবং সেই কারণে শুভেন্দু অধিকারী সহ অগ্নিমিত্রা পল এবং আরো দুজন বিজেপি বিধায়কের 30 দিনের জন্য সাসপেনশন করা হয়ে গেল। ভাবতে অবাক লাগে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমরা এক সময় দেখেছিলাম, তিনি লোকসভার মধ্যে তিনি এইভাবে কাগজ ছুঁড়ে ডেপুটি স্পিকারকে ছুঁড়ে মেরেছিলেন 2005 সালে। সেই ভিডিওটাও না হয় আজকে আপনাদের পর্বে আমি দেখাবো। কিন্তু এই বেনজির ঘটনা কেন, সরস্বতী পুজোর এই ধরনের ঘটনা, তা নিয়ে কেন বিধানসভায় কোনো আলোচনা করা যাবে না? বিরোধী দলনেতা পরিষ্কারভাবে বলছেন যে এটা মুসলিমদের একটা প্রশাসন চলছে। এই ধরনের বক্তব্য আমরা যেটাকে সমর্থন করি না, কিন্তু আজকের বাস্তব পরিণতি হচ্ছে এই রকম, যেখানে আমাদের প্রধান বিরোধী দলনেতা প্রকাশ্যে এই ধরনের মন্তব্য করছেন। একেবারেই মিথ্যে নয় আজকের পর্বটা, সেই বক্তব্য, সেই স্লোগান এন্ড শাউটিং দেখিয়েই আপনাদের পর্বটা শুরু করছি। এটা দেখুন আপনারা, এবং এটার পরেই আজকে মূল পর্বে আমরা যাব। শুনুন। মুসলিম লীগের সরকার, হিন্দু বিরোধী সরকার, হিন্দু বিরোধী সরকার, সরস্বতী পূজা বন্ধকারী সরকার, হিন্দু বিরোধী সরকার, পুলিশ মন্ত্রী হায় হায়, পুলিশ মন্ত্রী হায় হায়, মুসলিম লীগের সরকার, মুসলিম লীগের সরকার, মুসলিম লীগের সরকার। শুনলেন বন্ধুরা, এই ধরনের ডিরেক্টলি কোনো রাজ্য সরকারের বিরুদ্ধে তোষণের অভিযোগ এত প্রকাশ্যে এর আগে আমরা শুনতে দেখিনি। কিন্তু এটা একেবারেই যে কোনো সরকারের জন্য, যে কোনো সমাজ ব্যবস্থার জন্য অত্যন্ত এটা আপত্তিকর। এটাকে সমর্থন করা যায় না, বিশেষ করে একটা প্রশাসনের বিরুদ্ধে যদি এরকম একটা অভিযোগ থাকে। এবং প্রশ্ন হচ্ছে, গতকালে কি ঘটনা ঘটেছিল? এই ঘটনা কি এই প্রথম ঘটলো? আমরা জানি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মুহূর্তে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের জন্য সব থেকে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে গিয়েছেন। বিভিন্ন ক্ষেত্রে বিধানসভায় যেভাবে শুভেন্দু অধিকারী ঝড় তোলেন, তৃণমূল কংগ্রেস এবং তাদের বিধায়কদের যথেষ্টই চাপে রাখেন। কিন্তু গতদিনে কি ঘটনা ঘটলো যার জন্য বিরোধী দলনেতা অগ্নিমিত্রা পল এবং আরো দুজন, তাদের মধ্যে রয়েছেন বঙ্কিম ব্যানার্জি এবং বিশ্বনাথ কারক, এই চারজনকে 30 দিনের জন্য সাসপেন্ড করে দেওয়া হলো কেন? আপনারা জানেন এই মুহূর্তে বিধানসভায় একটা বাজেট অধিবেশন চলছে। সেই বাজেট অধিবেশনে বিরোধী দলনেতা প্রথমে অগ্নিমিত্রা পল তিনি একটা মুলতুবি প্রস্তাব আনেন। সেই মুলতুবি প্রস্তাবে বলা হয় যে এবারের সরস্বতী পুজোকে কেন্দ্র করে যেভাবে অরাজকতা সৃষ্টি হয়েছে, বিশেষ করে কলকাতার মতো বেশ কিছু নামী কলেজে, যে কলেজের প্রাক্তনী ছিলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, সেই সমস্ত কলেজগুলোতে পর্যন্ত সরস্বতী পুজোকে কিভাবে আটকে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কলকাতা হাইকোর্ট থেকে তার পারমিশন নিয়ে আসতে হয়েছিল। এই ঘটনাটার আলোচনা চাওয়া কি বিধানসভায় খুব অপরাধের? এই প্রশ্নটি আপনাদের সামনে আমি পরিষ্কারভাবে করছি। রাজ্যের বিরোধী দল হয়ে এই মুহূর্তে বিজেপি, আগে ছিল সিপিএম, তো বিরোধী দল হয়ে সাধারণ মানুষের এই প্রশ্নগুলো বিধানসভায় প্রশাসনের কাছে জিজ্ঞাসা করা এবং তাদের কাছে উত্তর চাওয়াটা কি খুব অপরাধের? কেন এবারে একটা অন্য রকমের সরস্বতী পুজোর
সাক্ষী থাকতে হলো গোটা পশ্চিমবঙ্গবাসীকে বিরোধী দলনেতার এই প্রশ্নটা কি খুব আপত্তিকর? অগ্নিমিত্রা পাল যখন এই ধরনের মুলতুবি প্রস্তাব তিনি পাঠ করেছিলেন, সেই প্রস্তাবটি তাকে পাঠ করতে দেওয়া হয়েছিল, কিন্তু সেই প্রস্তাবের সপক্ষে যখন আলোচনা চেয়েছিলেন, সেই আলোচনাকে একেবারেই না করে দেন মাননীয় অধ্যক্ষ বিমান বোস। বলেন যে না, এই ধরনের কোনো আলোচনা হবে না। এবং তারপরে শুভেন্দু অধিকারী তিনি ওয়েলে নেমে পড়েন। যে সমস্ত তার হাতে কাগজ ছিল সেই কাগজগুলো তিনি ছিঁড়ে দেন। তার বিরুদ্ধে নাকি অভিযোগ, সেগুলো তিনি ছিঁড়ে ওয়েলের মধ্যে ফেলেছেন। স্পিকার আবার বলছেন যে না, স্পিকারের দিকে তিনি ছুঁড়েছেন। বিরোধী দলনেতা বলছেন না, তিনি শুধু ছিঁড়ে ফেলেছেন। সে যাই হোক না কেন, নিশ্চিতভাবে সেই আচরণ আমরা মানি না। তার কারণ বিরোধী দলনেতা, তাকেও সঠিকভাবে আচরণ করতে হবে। রাজ্যের শাসক দল তারা তোষণের রাজনীতি করতে পারে, বিধানসভার মধ্যেও তারা আনসার নাও দিতে পারেন, কিন্তু বিরোধী দলনেতা তারও আচরণ ঠিক থাকা উচিত। সে যাই হোক, কিন্তু প্রশ্ন যেটা হচ্ছে, এরপর এমন কি বড় ঘটনা ঘটে গেল যার জন্য 30 দিনের জন্য 4 জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করে দিতে হবে? আপনারা জানলে অবাক হবেন, 2022-এর মধ্যের দিক থেকে এখনো পর্যন্ত সম্ভবত 4বার বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা হয়েছে। এবং সেই সময়টাকে যদি যোগ করা হয় তাহলে 8 মাস তাকে সাসপেন্ড করে রেখে দেওয়া হয়েছিল। রাজ্যের বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই তার স্থান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যতটা গুরুত্ব, বিরোধী দলনেতার প্রশ্ন করার গুরুত্বটাও অপরিসীম। এমনকি কোনো অযৌক্তিক বিষয় তিনি প্রশ্ন করতে শুরু করেছিলেন যেগুলোর উত্তর রাজ্যের প্রশাসনের কাছে ছিল না বলেই কি সেগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন? এই গেল আমাদের প্রশ্ন। কিন্তু আজকে আপনাদের সামনে যে তথ্য আমি নিয়ে হাজির হয়েছি, আচ্ছা, এই যে শাস্তির কোপে পড়তে হলো বিরোধী দলনেতা এবং আরো 4 জন বিজেপি বিধায়কদের, তার বক্তব্যটা আমি শোনাবো। শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে কি ব্যাখ্যা দিলেন সেই বক্তব্য আপনাদের কাছে আমি নিশ্চিতভাবে শোনাবো। কিন্তু আমাদের যেটা প্রশ্ন হচ্ছে, এই ঘটনা কি একেবারেই বিরল? এই ঘটনা কি কখনোই ঘটেনি? এটা নয় বিধানসভা, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যখন বিরোধী দলের নেত্রী ছিলেন তখন লোকসভাতে কি ধরনের আচরণ তিনি করেছিলেন, একটা ছোট্ট উদাহরণ আপনাদের সামনে আমি ডেট দিয়ে বলবো। লোকসভায় সেই সময় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তখন বিরোধী রাজনীতি করেন। তিনি চেয়েছিলেন যে বাংলাদেশ থেকে যারা বেড়াটোপকে আমাদের এই রাজ্যে চলে আসছেন তা নিয়ে তিনি আলোচনা চেয়েছিলেন লোকসভার কক্ষে, কিন্তু তখন তাকে পারমিশন দেওয়া হয়নি, তাকে বলতে দেওয়া হয়নি। তিনি সেই সময় ওয়েলে নেমে পড়েছিলেন। ওয়েলে নেমে তার হাতে যে কাগজগুলো ছিল সেই কাগজগুলো ছুঁড়ে মেরেছিলেন কার দিকে না, ডেপুটি স্পিকার শ্রী চরণজিৎ সিং আটাওয়াল, তার দিকে কিন্তু সেই কাগজগুলো ছুঁড়ে মেরেছেন। এই তথ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার এক্স হ্যান্ডেলে দিয়ে দিয়েছেন এবং তিনি একটা ভিডিও দিয়েছেন। সেই ভিডিওটা আপনাদের সামনে আমি দেখাবো। শুভেন্দু অধিকারী কিভাবে কাগজ ছিঁড়েছেন, কাগজ ছিঁড়ে সত্যি কি তিনি স্পিকারের দিকে ছুঁড়ে যদি মেরে থাকেন তাহলে সেটাও কখনোই সমর্থনযোগ্য নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রশাসন এই ধরনের ট্রিটমেন্ট করছেন তারাও কি সঠিক আচরণ করেছিলেন যখন বিরোধী দলে ছিলেন? আপনাদের দেখাতে চাইবো সেই চিত্র। 2005 সালের আগস্ট মাসের 4 আগস্টের কি চিত্র লোকসভায় ধরা পড়েছিল সেটি আপনাদের সামনে আমি দেখাবো। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দেখুন তো কাগজ ছুঁড়ে কিভাবে মেরেছিলেন, দেখুন। जब इस स्वरूप इलाज 4 अगस्त 2005 की ये तस्वीर है। 13 साल पहले का ये वीडियो हम इसलिए दिखा रहे हैं क्योंकि उस दिन लोकसभा में ममता बनर्जी ने तत्कालीन लोकसभा उपाध्यक्ष पर ये कागज के टुकड़े इसलिए फेंके थे क्योंकि उन्हें बोलने का मौका नहीं दिया गया था। এই গেল ঘটনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় রাজনৈতিক নেত্রী, তিনি বিরোধী নেত্রী থাকাকালীন যদি এই ধরনের আচরণ করেন, আমার এখনো পর্যন্ত ব্যক্তিগতভাবে জানা নেই যে ওই ঘটনার পর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে 30 দিনের জন্য সাসপেন্ড করা হয়েছিল। এটি ব্যক্তিগতভাবে এখনো সেই তথ্য আমি পাইনি। সম্ভবত তাকে 30 দিনের সাসপেন্ড কখনোই করা হয়নি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এরপরে এই 30 দিনের শাস্তি দাবিটা কি ছিল? কেন এটা বিরোধীদের দাবি করতে হবে? রাজ্য সরকার স্বতঃপ্রণোদিতভাবে তো তারাই এটা ডিসকাশনের জন্য নিয়ে আসবেন। কেন এবারে অন্য রকমের সরস্বতী পুজো আমাদের সামনে দেখতে হলো? এই উত্তর কেন আমাদের প্রশাসন দেবে না? এছাড়াও আরো একটা তথ্য দেব যেটা বিরোধী দলনেতা উল্লেখ করেছেন। 30 নভেম্বর 2006 এই সময় কি ঘটনা ঘটেছিল সেটা
ইতিহাসে লেখা রয়েছে এবং সেই ঘটনা মোছার নয়। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের বেশ কিছু নেতৃত্বরা আজকে যারা প্রবীণ, সৌগত রায়, পার্থ চট্টোপাধ্যায়, বালু মল্লিক সহ তৃণমূল কংগ্রেসের প্রথম দিনের যারা শরিক ছিল, সে 2006 সালে কিভাবে বিধানসভা ভাঙচুর হয়েছিল সেটাও আপনারা দেখেছেন, বিরোধী দলনেতা উল্লেখ করেছেন। এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তখন তিনি বিধানসভার তিনি মেম্বার ছিলেন না, তা সত্ত্বেও বিধানসভার মধ্যে ঢুকে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতৃত্বরা কিভাবে বিদেশি ফার্নিচার যে সমস্ত ছিল, যার একটা ঐতিহাসিক ভ্যালু রয়েছে, সেগুলোকে কিভাবে ভাঙচুর করেছিল, সেই নির্মম ইতিহাস এখনো পর্যন্ত লেখা হয়ে গিয়েছে। সেই রকম একটা রাজনৈতিক দল একটু সহিষ্ণুতা কি দেখাতে পারতো না? একবার সতর্ক করা যেত না? কিংবা দুদিনের জন্য সাসপেন্ড করা যেত হয়তো? 30 দিনটা কি একটু বেশি হয়ে গেল না? এই প্রশ্ন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তুলেছেন এবং এ নিয়ে আরো বেশি তাপ উত্তাপ ছড়াবে। বিরোধী দলনেতা বলে দিয়েছেন যে যতদিন বিধানসভার মধ্যে এই আলোচনা হবে, তারা সাসপেনশনে থাকলেও তারা নিয়মিত সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী যখন বিধানসভার ভেতরে বক্তব্য রাখবেন তখন তিনি সাংবাদিক সম্মেলন করে সাধারণ মানুষকে তার বক্তব্য তুলে ধরবেন। তিনি বলেছেন যে আমাদের মুখ এইভাবে বন্ধ করে রাখা যাবে না। এবং বিশ্বাস করুন, আপনারা কে কে চান যে সরস্বতী পুজো নিয়ে এই ঘটনার জন্য আলোচনা, আপনাদের মধ্যে কে কে চান যে এই আলোচনাটা ওঠা উচিত, মানে এটা হওয়া উচিত? আপনাদের মধ্যে কে কে চান এটা আপনারা লিখে জানান যে এই আলোচনাটা সত্যি সত্যি আমাদের দরকার। আমার আপনার জানাটা দরকার যে এবারে কেন একটা অন্য রকমের সরস্বতী পুজো আমাদের দেখতে হলো। এটাই কি ট্র্যাডিশন? পরের বছরে তো তাহলে এর থেকেও ভয়ঙ্কর সরস্বতী পুজো আমাদের জন্য অপেক্ষা করে বসে রয়েছে। এর উত্তরগুলো কেন আলোচনা এবং তার মধ্যে থেকে সলিউশন পাওয়া যাবে না? আরো একটা তথ্য আপনাদের সামনে দেখাবো, কিন্তু তার আগে আপনাদের শোনাবো বিরোধী দলনেতা এই প্রসঙ্গে সাংবাদিকরা যা প্রশ্ন করেছিলেন তার উত্তরে তিনি কি বলেছেন সেটা এবার আপনাদের শোনাবো, আপনারা শুনুন। ব্যবহার যে ব্যাপারটা অশোভনীয়। কি ব্যবহার? কি ব্যবহার? কাগজ ছুঁড়ে ফেলাটা। কাগজ কেউ ছোড়েনি, বিজনেসকে ছিঁড়ে ফেলেছি। বিজনেস মানি না। হাউস আটজন থাকবে। সরস্বতী পুজোয় বাধা কেন? কোর্টে কেন যেতে হয়েছে? জয়েন্ট সিপিডিসি কে কেন যেতে হয়েছে? র্যাব কেন দাঁড় করাতে হয়েছে? এর উত্তর চেয়েছি। দিস ইজ দ্য পার্ট অফ ডেমোক্রেসি। এই হাউসে তৃণমূল অপোজিশন ছিল 2001 থেকে 2011, করেনি। মমতা ব্যানার্জি নিজে এসে ভেঙে দিয়ে গেছে। তিনি হাউসের কেউ নন, বিধানসভা ভেঙে দিয়ে গেছেন নিজে। পার্লামেন্টে সোমনাথ চ্যাটার্জিকে চাদর কাগজ ছুঁড়ে কে মেরেছিল দেখেননি আপনারা? একটাই কারণ, হিন্দুদের পক্ষে বলা যাবে না, একটাই কারণ, উনি কাল বলবেন বিরোধী দলনেতা এবং তার কলিগরা যাতে বাইরে থাকে। উনি সমালোচনা শুনতে চান না, কারণ এই সরকার চাকরি দিতে পারেনি, শিল্প আনতে পারেনি, আইন শৃঙ্খলা তলানিতে পুলিশকে ক্যাডারে পরিণত করেছে এবং সর্বোপরি হিন্দু বিরোধী সরকার। শুনলেন বন্ধুরা বিরোধী দলনেতার বক্তব্য। তিনি তার বক্তব্য দাবি করেছেন, কিন্তু আমাদের কাছে কোনো ভিডিও রেকর্ড নেই যেখানে আমরা বুঝতে পারবো যে স্পিকার ঠিক বলছেন না বিরোধী দলনেতা ঠিক বলছেন। আমি আচরণ নিয়ে ডেফিনেটলি মন্তব্য করতে পারবো না। ভিডিও আমাদের কাছে থাকলে বলতে পারতাম, যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিডিওটা রয়েছে, সেটা রেকর্ড হয়। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভার প্রত্যেকটি অংশ লাইভ টেলিকাস্ট করেন না, যেটা পার্লামেন্টে হয়, লোকসভাতে হয়, সেটা মুখ্যমন্ত্রী বিধানসভায় চালু অনুমতি দেননি। তাহলে আমরা বুঝতে পারতাম কে ঠিক কে ভুল, আমাদের খালি চোখে সেটা দেখে বুঝতে পারতাম। কিন্তু আপনাদের সামনে আমি এবার যে শেষের দিকে এসে গিয়ে যে ভিডিওটা দেখিয়ে শেষ করব, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল আরো একটা মন্তব্য করেছেন। সেখানে কালী পুজোকে কেন্দ্র করে কিছু বিশৃঙ্খলা হয় বলে বিরোধী দলনেতার দাবি। নারকেলডাঙ্গা পুলিশ স্টেশনের কাছে সেখানে কোনো একটি ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় পুলিশ নাকি সংখ্যালঘু মুসলিমদের কাউকে গ্রেপ্তার করেছিলেন, হিন্দুদেরও গ্রেপ্তার করেছিলেন, শিখ সম্প্রদায়ের মানুষদেরও গ্রেপ্তার করেছিলেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তার দাবি যে এই ঘটনার 10 দিনের পর মুসলিমদের নাকি ছেড়ে দেওয়া হয়েছে। বিরোধী দলনেতার দাবি, আমার কাছে কোনো তথ্য নেই, হতেই পারে তিনি সঠিক বলছেন, হতেও পারে তিনি ভুল বলছেন। তিনি যেটা বলছেন আমি জাস্ট সেটা বলছি এবং আপনাদের সামনে ভিডিওটাও দেখাবো। শুভেন্দু অধিকারীর দাবি যে সংখ্যালঘু মুসলমানদের নাকি ওই ঘটনার গ্রেপ্তার করা হয়েছিল, তারপরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল।
হিন্দুদের ছাড়তে নাকি 20 দিন না 30 দিন সময় লেগে গিয়েছিল, এবং এখনো পর্যন্ত শিখ সম্প্রদায়ের কিছু মানুষ রয়েছেন, একজন নাকি ক্লাস 12 এর পড়া ছাত্রকে তাকেও নাকি গ্রেপ্তার করে রেখে দেওয়া হয়েছে। এবং শিখ সম্প্রদায়ের মানুষের দু একজন প্রতিনিধি এসে গতকাল শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেছেন। বিরোধী দলনেতা অভিযোগ করেছেন এটা হচ্ছে অ্যাপিসমেন্ট পলিটিক্স, যেহেতু তৃণমূল কংগ্রেসের ব্লক ভোট, তাই তাদের জন্য আইন আদালতের বিভিন্ন রকমের ফাঁক ফোকর রয়েছে, সেই দিক দিয়ে তাদেরকে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া হয় বলে বিরোধী দলনেতার দাবি। এই ঘটনার সত্যতা আমরা জানি না, কিন্তু বিরোধী দলনেতার বক্তব্য আপনাদের শোনাতে হবে। তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যতটা শোনানোটা ইম্পর্টেন্ট, রাজ্যের বিরোধী দলনেতা তিনিও সকলের প্রতিনিধি, তার বক্তব্যটা শোনানোটাও ইম্পর্টেন্ট। তাই শোনাবো তিনি কি বলেছেন এই প্রসঙ্গে, আপনারা শুনুন। কালী পুজোর দিন একটা ইনসিডেন্ট ঘটে, ইনসিডেন্টে আমি এর আগের দিন প্রেসে ডিটেলসে বলেছি, ওখানে মুসলিম পিপলদের এগেনস্টে কেস হয় এবং হিন্দু শিখ পিপলদের এগেনস্টে কেস হয়। 10 দিনের মধ্যে মুসলিমদের বেল করিয়ে দেওয়া হয়, যেহেতু তারা মমতা ব্যানার্জির ভোট ব্যাংক, আর 2.5 মাস পরে হিন্দুরা বেল পায়। স্টিল নাও গুগ্গি সিং এবং তার একজন 12 ক্লাসের ছেলে, যিনি এবছর পরীক্ষা দেওয়ার কথা ছিল, তার পরীক্ষা বরবাদ করে দিয়েছে নারকেলডাঙ্গা পুলিশ তথা কলকাতা পুলিশ। আমি বলেছিলাম সিপির সঙ্গে আমি অফিসিয়ালি মিট করব, না থাকলেও তার অফিসে রিপ্রেজেন্টেশন দেব। শুনলেন বন্ধুরা, এই যদি সামগ্রিক চিত্র হয়ে থাকে, তাহলে প্রথমে যে বক্তব্যটি দেখিয়ে আমি যে দুটি লাইন পড়ে শুরু করলাম, কবি কাজী নজরুল ইসলাম, কেউ এই মানুষটিকে কি কোনো ধর্মের ভিত্তিতে বিচার করতে পারবেন? রবীন্দ্রনাথ ঠাকুর, এই মানুষটিকে কেউ কি ধর্মের ভিত্তিতে বিচার করতে পারবেন? বাংলাদেশের মানুষরা করে। বাংলাদেশে কবি নজরুল ইসলামের সম্মান করা হয়, আর রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু সেখানে বিভিন্ন রকমের তার বই ছিঁড়ে ফেলা, তার মূর্তিতে কালি লাগানো, বিভিন্ন রকমের আচরণ করা হয়। বাংলাদেশে যেটা সম্ভব, সেই কালচার কেন পশ্চিমবঙ্গের বুকে আসছে? কবি কাজী নজরুল ইসলাম এই ধরনের বাংলা চাননি তিনি। সেই কারণে তিনি লিখে গিয়েছিলেন, ধর্মের নামে যেন কোনো হিংসা না হয়, ভগবান সব ধর্মেই আছেন, এই সত্য দেখো তোমরা সবাই। তিনি এত বছর আগে যে তথ্যটি, যে দুটি লাইন লিখে গিয়েছিলেন, এত বছর চলে যাওয়ার পরেও আমাদের মনে সেই লাইন দুটো ওই বইয়ের পাতাতেই রয়ে গিয়েছে, আমাদের বুকে বা আমাদের অন্তরস্থ সেটা হয়নি। এবং তার সুযোগ রাজনৈতিক নেতৃত্বরা সদ্ব্যবহার করছেন, কি বিজেপি, কি সিপিএম, কি তৃণমূল, সকলেই এর সদ্ব্যবহার করছেন, তার রেজাল্টও তারা পাচ্ছেন। তার কারণ ভোট আসলেই মুসলিমরা তৃণমূলকে ভোট দেবে, বিজেপি হিন্দুদের একটা বড় অংশ তারা পাবে, সিপিএম যারা করে তারা এই মুহূর্তে কনফিউজ, তারা কাকে ভোট দেবেন। এইরকম একটা যখন পরিস্থিতি, তখন নিশ্চিতভাবে আমাদের সতর্ক হওয়া প্রয়োজন। আমরা বিশ্বাস করি সরস্বতী পুজোয় যে ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত অন্যায় ঘটনা। আপনি তৃণমূল, বিজেপি, যে কোনো রাজনৈতিক দল করতে পারেন, এটার নিন্দা জানান। যদি এটার নিন্দা জানাতে না পারেন, তাহলে ভয়ঙ্কর ভবিষ্যৎ অপেক্ষা করছে আমাদের জন্য। ঠিককে ঠিক বলুন, ভুলকে ভুল বলুন। কে করেছে আমাদের জানার দরকার নেই, সেটা আইন বুঝবে, আদালত বুঝবে। যে ভুল করেছে, আইন আদালতের নিয়ম অনুযায়ী একেবারে সমান দৃষ্টিভঙ্গিতে শাস্তি হওয়া উচিত। কিন্তু ভুলকে যদি ভুল না বলেন, একটা ঘটনা ঘটেছে সেটা যদি বিধানসভার মধ্যে আলোচনা না হয়, তাহলে পরের বার সরস্বতী পুজো থেকে এই ধরনের বিশৃঙ্খলা আটকাবেন কি করে? রাজ্য প্রশাসন যদি এটা আলোচনাই করতে রাজি না হন, যদি প্রস্তুতি না থাকেন, তাহলে পরের বার তো আরো বড় বিশৃঙ্খলা হতে পারে। যারা এই ধরনের ঘটনা ঘটিয়ে পার পেয়ে যাচ্ছেন, তাদের হাত তো শক্ত হচ্ছে। কেন মুখ্যমন্ত্রী অ্যাপিসমেন্টের পলিটিক্স করে আমাদেরকে এই অবস্থায় নিয়ে যাচ্ছেন? এই প্রশ্নটা আজকে আপনাদের জন্য তোলা থাকলো। আপনারা কমেন্ট করবেন, কোন রকমেরই ধর্মীয় মন্তব্য কেউ করবেন না, অন্য ধর্মকে আঘাত দিয়ে মন্তব্য করবেন না, কিন্তু নিশ্চিতভাবে আপনাদের যুক্তিযুক্ত মন্তব্য লেখা থেকে কেউ বিরত থাকবেন না। তার কারণ প্রোটেস্টটা করা উচিত সকলের। সে আপনি যে কোনো ধর্মের হন, আপনাকে প্রোটেস্ট করতে হবে। আপনি প্রোটেস্ট করুন, আমাদের চ্যানেলের মধ্যে দিয়ে প্রোটেস্ট করুন, আপনি কমেন্ট করুন, আপনি প্রয়োজনে এটিকে কিছু লিখতে পারলে লাইক করুন, যাতে এর রিচটা বাড়ে, 4টি লোক আরো বেশি শুনতে পারে, আমরা সতর্ক হই, পরবর্তীকালে যেন এই ধরনের ঘটনা না ঘটে, তার জন্য আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে। এখনকার মতো এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, নমস্কার।